ঘটনার সময়টা হচ্ছে 2009 সাল, ইন্দোনেশিয়ার কোনো এক গহীন গ্রাম। যেহেতু গ্রামের নাম প্রকাশ করা হয়নি, তো ঘটনা অনুযায়ী এটাকে নাচিয়াদের গ্রাম বলা হচ্ছে। তো এই গ্রামে 6 জন শিক্ষার্থী কেকেএন করার জন্য আসতে চায়। ইন্দোনেশিয়ায় কেকেএন বলতে বোঝায় শিক্ষার্থীদের একটি প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট, যেখানে শিক্ষার্থীরা গ্রুপ হয়ে শহর থেকে দূরের প্রাচীন কোনো গ্রাম এলাকায় যায়। এই জায়গাগুলোতে সাধারণত আধুনিকতার কোনো ছোঁয়া থাকে না, একদমই সাধারণ সহজ সরল মানুষের সেই আদিকালের জীবনযাপন। শিক্ষার্থীরা এরকমই এলাকাতেই আসে, তারা সেখানে কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করে, আর এই কাজগুলো করে তারা একটা রিপোর্ট বানায়, আর ওই রিপোর্টটার জন্য তখন কলেজ থেকে একটা প্র্যাকটিক্যাল মার্ক দেওয়া হয়। এটাই হচ্ছে কেকেএন। তো এই গ্রামে এবার কেকেএন করার জন্যই 6 জনের একটা শিক্ষার্থী গ্রুপ আসবে। এখনও পুরো গ্রুপ আসেনি, তাদের মধ্য থেকে 3 জন এসেছে। এরা সবাই শহরের ছেলে মেয়ে। এই মেয়েটার নাম হচ্ছে নূর। নূর একজন ভদ্র এবং আল্লাহ ভীরু মেয়ে, তাকে দেখে ওটা বোঝা যায়। সে এই গ্রামে খুবই উৎসুক হয়ে এসেছিল, কিন্তু এখানে পৌঁছানোর পরই কেন জানি তার মনটা গম্ভীর হয়ে যায়। ভোরের সময়, এ সময়টা সাধারণত গ্রামের পরিবেশ খুবই মধুর হয়। পাকপাখালি ডাকাডাকি করে, মৃদু বাতাস বয়ে যায়, লতাপাতার একটা সুগন্ধ থাকে। কিন্তু না, এখানকার পরিবেশটা এরকম নয়। নূর লক্ষ্য করে গ্রামটা একদমই নীরব, গাছের পাতা পর্যন্ত নড়ে না। মনে হয় পুরো গ্রাম ঘোমটা মুড়ি দিয়ে বসে আছে। আবার নূর যখন গাড়ি থেকে নেমেছিল, তখন তাদেরকে দেখা মাত্রই সেখানে এক বুড়ো লোক এখানে না থাকার ইঙ্গিত দেখায়। নূররা এখানে একটা রাস্তায় রয়েছে, গ্রামের মানুষরা কিন্তু এখান থেকে আরও ভিতরে থাকে। তাই নূরদেরকে নিয়ে যাওয়ার জন্য গ্রামের কিছু লোক মোটর বাইক নিয়ে চলে এসেছিল। জঙ্গলের ভিতরে এই গ্রাম, ব্রিজ দিয়ে যেতে হয়, গাড়ি যায় না। 6 জনের মধ্য থেকে প্রথমে 3 জন শিক্ষার্থী আসে। নূরের সাথে এই মেয়েটা হচ্ছে আয়ু, আর তার সাথে এই ছেলেটা বিমা। আপাতত তারা 3 জন এখানে এসেছে, পুরো গ্রুপটা আসেনি, কারণ হচ্ছে গ্রামের মানুষ এই কেকেএন কাজটা করতে দিতে চাচ্ছিল না। মানে গ্রামের লোকজনরা চায় না যে শহরের ছেলেমেয়েরা এখানে এসে কোনো উন্নয়নমূলক কাজ করুক। তো গ্রামবাসীকে রাজি করার জন্যই প্রথমে বিমারা 3 জন আসে। তারা এসে প্রথমে গ্রাম প্রধান প্রাভুর সাথে দেখা করে নেয়। প্রাভুকে এই গ্রামের মুখিয়া বলে। বিমারা যদি এখানে থাকার পারমিশনটা পায়, তাহলে তারা এই প্রাভুর আন্ডারেই থাকবে। আয়ুদের সবাই প্রাভুকে বুঝায় এটা শুধু 10-12 দিনের ব্যাপার, তারা দ্রুত তাদের কাজ শেষ করে চলে যাবে। অনেক বলার পর প্রাভু রাজি হন। তবে প্রাভু এখানে কিছু কথা বলেন। প্রাভু বলেন যে প্রত্যেক জাতিগোষ্ঠীরই কিছু অতীত থাকে। এই গ্রামেরও এক অতীত আছে, অতীতটা খুব একটা ভালো না। প্রাভু বলে, বেশি কিছু বলতে চাচ্ছি না, এই গ্রামে অতীতে কিছু নাচিয়ে মহিলারা বসবাস করত। নাচ দেখানোই ছিল তাদের কাজ, এখন তারা নেই। তবে তাদের নিদর্শন, তাদের কাজের জায়গাগুলো এখনও এখানে আছে। প্রাভু বলে, তোমরা যে কাজই করো না কেন এই গ্রামে, তবে তাদের ওই জায়গাগুলোর, তাদের ঐতিহ্যগুলোর কখনো অসম্মান করবে না। প্রাভু নাচিয়েদের কিছু নিদর্শনও দেখায়। একটা সুইমিং পুল দেখানো হয়, এখানে ওই নাচিয়েরা স্নান করত। এই জায়গাটার নাম হচ্ছে সেনদাং। এই পুলে এখন পানি নেই, শুকিয়ে গেছে। তাই বিমাদেরকে বলা হয় তারা যদি এই পুলে পানি ভরাট করতে পারতো তাহলে ভালো হতো। গ্রামবাসীরা পুল থেকেই পানি নিতে পারবে। আয়ু জানায় তারা এটা এসেই করে দিবে। এদিকে দেখা যায় নূর এই গ্রামে আসার পর থেকেই অস্বস্তিতে আছে। তার এখন আবার ঘাড় ব্যথা করছে, মনে হয় ঘাড়ে কেউ অনেক চাপ দেয়। তো অন্যদিকে কথা পাকাপাকি হলে বিমারা আপাতত চলে যায়, পরে তারা তাদের পুরো গ্রুপ নিয়ে একসাথে আসবে। এর ঠিক 10-12 দিন পর বিমাদের ওই গ্রুপটা এই গ্রামে চলে আসে। এখন তারা 6 জন। নতুন 3 জনের নাম হচ্ছে বিদ্যা, অ্যান্টন, ওয়াহিউ। বরাবরের মতো আবার মোটর বাইক চলে আসে। সবাইকে ব্রিজ পার করে গ্রামের ভিতরে নিয়ে যাওয়া হয়, যেহেতু জঙ্গল পার করে গ্রামে যেতে হবে। আর এই জঙ্গলটা পার করার সময় নূর লক্ষ্য করে জঙ্গলের কোথাও সম্ভবত অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, আওয়াজ পাওয়া যায়। আর বেশ খানিক দূরে এক অপরূপ মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অদ্ভুতভাবে। এই ব্যাপারটা বিদ্যাও লক্ষ্য করেছিল। গ্রামে চলে আসলে প্রাভুর সাথে দেখা হয়। প্রাভু তাদেরকে আমন্ত্রণ জানায়। এরপর তিনি তাদেরকে এই গ্রাম সম্পর্কে একটু বলেন। এই গ্রাম যেমন অনেক পুরনো, তেমন এটি অনেক ছোট। তবে 4-5 ধর্মের লোক বাস করে, বেশি মানুষ নেই, মোটে 1000 খানেক মানুষ আছে এই গ্রামে। গ্রামে বিদ্যুৎ নেই, ভালো বাথরুমের ব্যবস্থা নেই, সবকিছুই কাঁচা, একদমই আদিকালের অবস্থা। তবে মানুষরা আন্তরিক। প্রাভু এইসবই বলছিল। এ সময় বিদ্যা জিজ্ঞেস করে, স্যার, জঙ্গল দিয়ে আসার সময় আমি কিছু নাচ গানের আওয়াজ শুনেছি, কাছাকাছি কি অন্য কোনো গ্রামও আছে? সেখানে কি হচ্ছে? প্রাভু জানায়, কই কিছু না তো, এখানে আমাদের একটাই গ্রাম, আর আমাদের গ্রামটা তো জঙ্গলের ভিতরে, তাই মাঝে মাঝে এরকম শব্দ শোনা যায়, এগুলো আসলে কিছু না। তবে বিদ্যার এই প্রশ্নে একটা ব্যাপার লক্ষ্য করা যায়, প্রাভুকে বেশ চিন্তিত লাগে। এরপর প্রাভু তাদের সবাইকে মিসেস সুন্দরী নামের এক মহিলার কাছে নিয়ে যান। এখানে যারা মেয়েরা রয়েছে তারা থাকবে এই মহিলার বাড়িতে, আর বাকি ছেলেরা থাকবে দূরের আরেক বাড়িতে।
এই গ্রামের কালচার শহরের মতো নয়, ছেলেমেয়েদের অবাধ মেলামেশা এই গ্রামের কেউই পছন্দ করে না। রাতে বিদ্যারা আলোচনা করছিল। বিদ্যা বলে, আমি অবশ্যই নাচ গানের আওয়াজ শুনেছি। এটা আমার কাছে গামলান অনুষ্ঠানের মতো মনে হচ্ছিল, কিন্তু প্রভু স্যার তো এই বিষয়ে কিছুই বললেন না। বিদ্যার এই কথার সময় মিসেস সুন্দরী এসে বলেন, তোমরা যা কিছুই বলো না কেন তা কিন্তু আমরা শুনতে পাই। আমাদের এখানে ঘরগুলো বাঁশের তৈরি, তাই ভিতরে কোনো বিষয়ে কথা হলে বাইরে থেকে তা শোনা যায়। এখানে আবার আয়ুকে বলা হয় তার ড্রেস আপ একটু অন্যরকম। গ্রামের বেশিরভাগ মানুষ যেহেতু বয়স্ক আর তারা এখনো বেশি উন্নত হয়নি, তাই আয়ুদেরকে অনুরোধ করা হয় এরকম বিষয়ে যেন তারা কথা না বলে আর একটু যেন বুঝে শুনে ড্রেস আপ করা হয়। ওই দিন রাতে বিদ্যার ঘুম হচ্ছিল না। তার বারবার ওই নাচের শব্দ মনে হতে থাকে। তার কেমন যেন লাগছিল। সে উঠে বসে, আর ওই সময় সে লক্ষ্য করে দেয়ালে তার ছায়াটা অন্যরকম। এটা দেখে তার ভয় শুরু হয়। সে দ্রুত শুয়ে পড়ে, কিন্তু এই ছায়াটা ওখানেই থেকে যায়। এটা বিদ্যার ছায়া ছিল না। এটা দেখে বিদ্যার এতই অস্বস্তি লাগে যে সে শুয়ে শুয়ে তখন কাঁদছিল। এ সময় আবার অন্যদিকে দেখা যায় নূর ঘুমাচ্ছে, কিন্তু অদ্ভুত আকৃতির একটা হাত নূরের মাথা বুলিয়ে দেয়। পরে দেখা গেল এটা একটা বৃদ্ধা মহিলা, কিন্তু এটাকে কোনোভাবেই মানুষ মনে হচ্ছিল না। পরের সকালে প্রভু আয়ুদেরকে ওই সেনদাং পুলের কাছে নিয়ে যায়। এটাতে পানি আনাই তাদের প্রথম কাজ। এখানে বিদ্যা প্রভুকে জিজ্ঞেস করে, এই জায়গায় কিছু প্রসাদ দেখা যাচ্ছে, এগুলো কিসের জন্য? প্রভু বলে, গ্রামের মানুষরা তো তাদের ঐতিহ্যকে খুব ভালোবাসে, সম্মান করে। তো গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ এভাবেই তাদের নিজেদের গ্রামের পূজা করে, নিজেদের ঐতিহ্যকে সম্মান জানায়, আদিকালের বিশেষ কিছু মানুষদেরকে সম্মান জানায়। এ সময় আবার ওয়াহিও মজা করে বলে, এগুলো তো কুসংস্কার, দেখে তো মনে হয় শয়তানকে ডেকে আনা হচ্ছে। কথাটা শুনে প্রভু কিছুটা রেগে যান। বলেন, এগুলো বলা যাবে না। সবাই নিজেদের ঐতিহ্যকে ভালোবাসে, এগুলো বললে আমাদের গ্রামের অসম্মান করা হয়। এখানে আবার দেখা যায় নূরের সেই একই অবস্থা। তার ঘাড় ব্যথা করছে। সে দূরে কালো আকৃতির একটা জন্তুর মতো কিছু একটা দেখতেও পায়। এরপর প্রভু তাদেরকে একটি কবরস্থানে নিয়ে যান। প্রাচীন কবরস্থান, কিন্তু এখানে অনেকগুলো কবর কালো কাপড়ে ঢাকা। বিমার কারণ জানতে চাইলে প্রভু বলেন, এই কবরগুলো নাকি অনেক পুরনো, এগুলো বিশেষ কবর, তাই এগুলো কালো কাপড়ে ঢাকা। এই কথাগুলোর সময় আবার নূর মাথা ঘুরেই পড়ে যায়। সে অসুস্থ হয়ে গেছে, তাই বিমা তাকে বাসায় রেখে আসে। এরপর বাকিদেরকে একটি খেতে নিয়ে আসা হয়। এই ক্ষেতের কাছেই ছিল একটা জঙ্গল। প্রভু এখানে একদম হুঁশিয়ারি করে বলে দেয়, আয়ুরা যেন কখনোই এই জঙ্গলে না যায়। প্রভু বলে, এই জঙ্গলের ভিতরে তাপাক তিলাস নামের একটা জায়গা আছে। এটা অনেক প্রাচীন জায়গা, এটাই গ্রামের কেউই কখনো যায় না, তাই আয়ুদেরও কেউ সেখানে যাবে না, এতটুকুই তাদেরকে বলা হয়। এদিকে নূর কিন্তু অসুস্থ হয়ে ঘুমিয়েই পড়েছিল। আর এই ঘুমের মধ্যে সে একটা ভীতিকর স্বপ্ন দেখে। সে দেখে তার পিছনে ওই কালো আকারের জন্তুটা রয়েছে, আর সেটাকে দেখে নূর পালিয়ে বেড়াচ্ছে কোনো এক জঙ্গলে। নূর এক জায়গায় পড়ে গিয়েছিল, আর যখন ওই জন্তুটা নূরের কাছে চলে আসে তখনই তার স্বপ্ন ভেঙে যায়। সন্ধ্যায় আয়ুদের আলোচনা বসে। আয়ু বলে, তারা তো 6 জন, তাই 2 জন করে তারা মোট 3টা গ্রুপে ভাগ হয়ে যাবে। এই 3 গ্রুপ গ্রামের 3 সমস্যা সমাধান করবে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করা যায়, আয়ু তার 2 জনের গ্রুপে বিমাকে জোর করে নিয়েছে। আয়ু আর বিমা মিলে একটা গ্রুপ, কিন্তু বিমার ইচ্ছা ছিল এতগুলো ভাগ না করে 2টা গ্রুপ করলেই তো হয়, 3 জন করে মোট 2টো গ্রুপ হবে। আসলে এখানে আয়ুর এত গ্রুপ করার কারণ হচ্ছে আয়ু বিমাকে তার কাছে রাখতে চায়। বিমা দেখতে সুদর্শন, আর আয়ু তাকে পছন্দ করে, কিন্তু বিমা আবার তাকে নিয়ে এরকম ভাবে না, সে উল্টো ভালোবাসত বিদ্যাকে। পরের দিন সকালবেলা আয়ুরা খেতে কাজ করছিল। এ সময় বিমা ওই ক্ষেতের জঙ্গল থেকে কিছু আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে বিমা ওই জঙ্গলে গিয়েছিল, কিন্তু তেমন কাউকেই সে খুঁজে পায়নি। দুপুরবেলা আবার বিদ্যা নূরকে জিজ্ঞেস করে, আচ্ছা নূর, একটা ব্যাপার কি লক্ষ্য করেছ? এই গ্রামে কোনো বাচ্চা নেই। আসার পর থেকে একটা বাচ্চা বা এরকম কাউকেই পেলাম না। বিষয়টা বেশ অদ্ভুত, গ্রামে কোনো বাচ্চা নেই। গ্রামের নারীরা পুকুরে গোসল করে, কিন্তু নূররা পুকুরে যাবে না, এজন্য তারা ওই সিংদাং নামের জায়গাটায় এসেছিল। সেখানে পুরনো একটা গোসলখানা রয়েছে, এখানেই নূররা গোসল করবে। গোসলের সময় নূর বারবার মনে করে ওই কালো জন্তুটা তার কাছাকাছি রয়েছে। সে একটা প্রাচীন সঙ্গীতও শুনতে পায়, এটা নাচিয়া সম্প্রদায়ের সঙ্গীত। এসবে সে আর গোসল করারই সাহস পায় না, দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। নূর এভাবে বেরিয়ে আসায় বিদ্যা তার কারণ জানতে চায়, কিন্তু বিষয়গুলো যেহেতু অস্বাভাবিক তাই নূর এগুলো বলে না। এরপর বিদ্যা গোসলে গেলে সেও ওই একই সঙ্গীত শুনতে পায়, তবে সে এসবে কান্না দিয়ে গোসল শুরু করে দেয়। এদিকে আবার নূর কাছের জঙ্গল থেকেও কিছু শব্দ পাচ্ছিল। তার তো ভয় হচ্ছেই। বিদ্যা আবার গোসলের সময় অনুভব করে কেউ পা হেঁটে হেঁটে তার কাছে আসে। এই পায়ে হাঁটার শব্দ নূরও পায়। সে বাথরুমের ফুটো দিয়ে দেখার চেষ্টা করে বিদ্যা ঠিক আছে কিনা। সে হঠাৎ দেখে এক অদ্ভুত নারীকে। বড় বড় চোখ তার, অপরূপ সুন্দর তার চাহনি। নূর চমকে উঠেছিল। এরপর তারা দ্রুত সেখান থেকে চলে যায়। নূর বারবার অসুস্থ হচ্ছে, আর সেই এই ব্যাপারগুলো বেশি লক্ষ্য করছিল। এজন্য প্রভু নূরকে তাদের গ্রামেরই এক ওঝার কাছে নিয়ে আসেন। এনার নাম হচ্ছে মাকবা। নূর মাকবাকে এই ঘটনাগুলো খুলে বলে। মাকবা এগুলো শোনা মাত্রই তাকে একটি কফি জাতীয় কালো পানীয় খেতে দেন। এই পানীয়টা খেতে নূরের অনেক মিষ্টি লাগে,
এই মিষ্টি লাগাতে আবার মাগবাদের চিন্তা আরও বেড়ে যায়। প্রাভু অনেক ভয় পেয়ে গিয়েছিল। এই পানীয়টা স্বাভাবিক কোনো পানীয় নয়। এটা যে কি আর কেন নূরকে খেতে দেওয়া হলো তা সামনে জানা যাবে। তো এটা যেহেতু মিষ্টি লেগেছে, তখন মাগবা একটি মুরগি জবাই করেন। মুরগিটাকে দূরে ফেলে দেওয়া হয়। এরপর মাগবা নূরের সাথে কিছু কথা বলেন। মাগবা বলেন, নূর, তুমি যে কালো জন্তুটাকে দেখতে পাচ্ছ, এটা আমাদের কাছের জঙ্গলেরই একটা অপশক্তি। এটা আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু এই গ্রামে যখন বাইরে থেকে কেউ আসে তখন সে উত্তেজিত হয়ে যায়। আর তুমি তোমার সাথে এমন কিছু নিয়ে এসেছো যে যার কারণে এই অপশক্তিটা তোমাকে এত বেশি জ্বালাতন করছে, ভয় দেখাচ্ছে। তবে এখন আর সমস্যা নেই, মাগবা তার কাজ করেছে, ওই অপশক্তিটা নূরকে আর তেমন ভয় দেখাবে না। এগুলো শুনে নূর আতঙ্কে অজ্ঞানী হয়ে যায়। আর সে পড়ে গেলে দেখা যায় তার পিছনে এক বুড়ো মহিলা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। এই মহিলাকেই 2 দিন আগে তার মাথায় হাত বুলাতে দেখা গিয়েছিল। মাগবা কথা বলছিলেন, আর এ সময় আবার দেখা যায় জঙ্গল থেকে ওই কালো জিনিসটা এসে মুরগিটা নিয়ে চলে যায়। এসব ঘটনার মধ্যে দিয়ে এটা তো স্পষ্ট যে এই গ্রামে অন্যরকম কিছু রহস্য আছে, যেটা এই নতুন আসা ছেলে মেয়েগুলোর জন্য ভালো হবে না। এখানে এই বুড়ো মহিলাটা কিন্তু আবার একটা আলাদা ব্যাপার। এটা খারাপ কিছু না। ঘটনাটা শুনতে থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। ওই দিন রাতেরই ঘটনা। এই রাতেও নূর আবার একটা ভীতিকর স্বপ্ন দেখে। সে দেখে তারা যে বাসাটায় আছে তার ঠিক বাইরে ওই প্রাচীন সঙ্গীতটা শোনা যায়। কোনো এক মহিলা এই গানটা করছে। এটা শুনতে শুনতে নূর বের হয়। এ সময় হঠাৎ সে দেখে বাসার দরজায় বিদ্যা অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে। তার সামনে একটা বড় সাপ চলে যায়। এই সাপটা সে উঠিয়ে নেয়। বিদ্যার অঙ্গভঙ্গি মোটে অসুবিধার লাগছিল না। এই স্বপ্নটা দেখছিল নূর, কিন্তু এদিকে ঘুম ভেঙে যায় বিদ্যার। সেও সেই একই সঙ্গীত শুনতে পেরেছিল। সে আবার বাসার বাইরে এসে দেখে নূর দাঁড়িয়ে আছে এভাবে। বিদ্যা ভয় পেয়ে যায়। নূর এরপর উঠে অদ্ভুত অঙ্গভঙ্গিমায় নাচতে থাকে। মনে হচ্ছে এটা নূর না, তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। বিদ্যা নূরকে থামতে বলে, এরকম নাচে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এই ঘটনাটাই আবার দূর থেকে দেখছিল বিমা। বিমা এটা দেখে তাজ্জব লেগে আছে, একটা মেয়ে কিভাবে এত রাতে এইভাবে নাচে। পরে ওয়াহিউ বিমার কাছে এসে দেখে বিমারই অবস্থা। তখন ওই দিকে তাকালে দেখা যায় সেখানে নূর না, সেখানে বিদ্যাই নেচে বেড়াচ্ছে। বিদ্যার কোনো হুঁশ ছিল না, সে চোখ বন্ধ করে আছে। অনেক ডাকাডাকির পর তাকে জাগানো হয়। মানে তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে নূর তার স্বপ্নে বিদ্যাকে অস্বাভাবিক দেখেছে, তখন আবার বিদ্যা ঘুম থেকে জেগে উঠে নূরকে অস্বাভাবিক মনে করে নিজেই অস্বাভাবিক হয়ে যায়। মোট কথা, একজনের স্বপ্ন অন্যজনের কাছে বাস্তব হয়। খুবই আজব ব্যাপার, কেউ এগুলোর কিছু বোঝে না। এই ঘটনাটা গ্রামে জানাজানি হলে মিসেস সুন্দরী কিছু প্রসাদ তাপাক তিলাস নামক জায়গাটার কাছাকাছি রেখে আসেন। পরে অবশ্য মাগবাকেও ডেকে আনা হয়েছিল। বিদ্যা, আয়ু এবং ওয়াহিউ 3 জন বসে আছে। তাদেরকে ওই কালো পানীয়টা খেতে দেয়া হয়। তো সবারই কাছে এই পানীয়টা ব্যাপক তেতো লাগে, শুধুমাত্র বিদ্যা ছাড়া। বিদ্যার কাছে এই পানি খুবই মধুর মনে হয়। সে মুহূর্তেই পুরো গ্লাস শেষ করে ফেলে। এর মানে হচ্ছে বিদ্যার সাথেও তাহলে এখন সমস্যা। তার উপর এখন ওই অপশক্তিটার প্রভাব এসেছে। মাগবা বলেন বিদ্যাকে নাকি তাদের পছন্দ হয়েছে। তো কাদের পছন্দ হয়েছে এগুলো নিয়ে বিস্তারিত তিনি বলেন না। এরপর তিনি বিদ্যার মাথায় একটা টিকা লাগিয়ে দেন। এটার সাথে থাকলে নাকি তারা বিদ্যার কাছ থেকে দূরে থাকবে। এদিকে এই ঘটনাগুলোতে প্রভু খুবই চিন্তায় পড়ে যান। ছেলে মেয়েগুলোর একজন একজন করে সবাই অসুস্থ হয়ে পড়ছে। রাস্তায় বিদ্যা প্রভুকে জিজ্ঞেস করে আসলে ঘটনাটা কি, তাদের সাথে এগুলো কি হচ্ছে। প্রভু তখন জানায় এই গ্রামের জঙ্গলের পরিবেশ ভালো না। সেখানে জীবজন্তু ছাড়াও নাকি আরও বিশেষ কিছুর বসবাস রয়েছে। সেগুলো মানুষ না, সেগুলো অপশক্তি। এই গ্রামে বাইরের কারো আসা তারা পছন্দ করে না। আবার কেউ এসে যদি তাদের কালচার বা ঐতিহ্য নিয়ে হাসি ঠাট্টা করে, অবমাননা করে, তাহলে তারা খেপে গিয়ে অনেক ভীতিকর ঘটনা ঘটায়। তাই বিদ্যাদের সাথে এরকম হচ্ছে। তবে প্রভু বলে সমস্যা নেই, গ্রামবাসীরা তাদের সাথে আছে, তবে তারা তাদের কাজ দ্রুত শেষ করে চলে গেলে ভালো হয়। প্রভু এখানে ওই কালো পানীয়টার ব্যাপারেও জানায়। ওই পানীয় এমন কিছু বস্তু দিয়ে তৈরি করা হয়েছে যা ওই অপশক্তিগুলোর প্রিয় খাবার। এজন্য মানুষের কাছে এগুলো তেতো লাগে। তবে কারো উপর যদি এই অপশক্তির প্রভাব থেকে থাকে তাহলে আবার ভুক্তভোগীর এগুলো মিষ্টি মনে হয়। পথের এই মাঝে আবার অ্যান্তন নূরের সাথে একটা ব্যাপারে কথা বলে। অ্যান্তন জানায় সে গত 2 দিন থেকে লক্ষ্য করছে বিমার আচরণ অন্যরকম। সে লুকিয়ে লুকিয়ে কোথায় জানি যায়, গ্রামের অন্যদিকে। ওই দিন রাতেই প্রভু নূরদের সবাইকে একটু নতুন ঘরে নিয়ে যান। এতদিন তো ছেলেমেয়েরা ছোট রুমে কষ্ট করে থেকেছে, তাই যাওয়ার শেষ কয়েকটা দিন তারাই বড় বাড়িতেই থাকুক। এই রাতেই আবার দেখা যায় বিমা একা গ্রামের জঙ্গল পথে যাচ্ছে। এই পথটা ওই তাপাক তিলাস নামক জায়গাটায় যায়। বিমার সাথে এখানে কোনো একটা ঘটনা তো অবশ্যই আছে। এদিকে নূর বাসায় নামাজ পড়ছিল। বিদ্যার সময় চা বানাতে যায়, কিন্তু রান্নাঘরে যে আবার দেখা গেল সেখানে নূর ইতিমধ্যেই চা বানাচ্ছে। এটা দেখেই বিদ্যা ব্যাপক ভয় পায়, কারণ মাত্রই তো নূরকে নামাজে দেখা গেল। পরে নামাজের জায়গায় দেখা যায় সেখানে নূর আর নেই। বিদ্যা আতঙ্কে অস্থির হয়ে পড়েছিল। বাকিরা সবাই এসে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। পানি খেতে বলা হয়। পানি খাওয়ার সময় আবার তার গলা থেকে চুল জাতীয় কিছু বেরিয়ে আসে। পরিস্থিতি বেগতিক। পরের দিন সকালবেলা নূর লক্ষ্য করে আয়ু এবং বিমা কোনো একটা বিষয় নিয়ে তর্ক করছে। তারা কোনো একটা হাতের বালা নিয়ে তর্ক করছিল।
বিমা নাকি আয়ুকে একটা হাতের বালা দিয়েছিল বিদ্যাকে দেওয়ার জন্য, কিন্তু আয়ু এটা হারিয়ে ফেলেছে, তো এজন্যই তাদের মধ্যে তর্ক। অন্যদিকে বিদ্যাকে দেখা যায় তার অবস্থা ভালো না, সে সবসময় ভয়ে ভয়ে থাকে। বাসায় ঘোরার সময় সে লক্ষ্য করে এক বুড়ো লোক তাদের ঘরে লুকিয়ে কি যেন দেখে ভয়ে দ্রুত পালিয়ে যায়। পরে এই লোক পুরো গ্রামবাসীকে ডেকে নিয়ে এসেছিল, সে নাকি বিদ্যাতের ঘরে একটা বড় সাপ দেখেছে, এজন্যই সে ভয়ে পালিয়েছিল। পরে অবশ্য ঘর খুঁজে এরকম কিছুই পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যাতেই প্রভু নূরদের সাথে কথা বলেন। তিনি তাদেরকে বলেন আগামীকালই চলে যেতে, পরিস্থিতি বেশ খারাপ। কিন্তু আয়ু এখানে আর 4-5 দিনের সময় চাই, না হলে তারা এতদিন থেকেও আর প্র্যাকটিক্যাল মার্কটা পাবে না। নূর এসে বাকি সবাইকে জানায় দ্রুত আমাদের কাজ শেষ করে ফেলতে হবে, পরিস্থিতি সুবিধার না। অন্যদিকে বিমার আচরণ দিনকে দিন খারাপই হচ্ছে। সে নূরদের কারোর সাথেই ভালোভাবে কথা বলে না, সবাইকে এড়িয়ে চলে। অ্যান্তন এই ব্যাপারটায় বলে বিমা নাকি প্রতি বিকালে তার কাজ না করে ওই তাপাকতিলাস নামক জায়গাটায় যায়, সেখানে যেয়ে কিছু একটা করে, কিন্তু কি যে করে তা সে বলে না। এই ব্যাপারটাই চেক করে দেখার জন্য পরের দিন বিকালে নূর খেতে যায়। দেখা গেল আসলেই বিমা তার ক্ষেতের কাজে নেই। তখন নূরও জঙ্গলের ভিতরে যায়। এদিকে বিমাকে দেখা যায় সে কোনো এক জায়গার পুলের মধ্যে বসে আছে। সে পুরো নগ্ন অবস্থায় ছিল। এই পুলের মধ্যেই হঠাৎ আয়ু নেমে আসে, তারও সেই একই অবস্থা, আর এখানে সে এসে বিমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। খুবই বাজে ব্যাপার, তারা এরকম একটা জায়গায় এসে এসব কাজ করছে। প্রাচীন এই জায়গাগুলোকেই তারা অপবিত্র করে দিল। তবে কেন তারা এরকম করলো এটা আরেক রহস্য, যা পরে জানা যাবে। এদিকে নূর বিমাকে খুঁজতে খুঁজতে ওই তাপাকতিলাস নামক জায়গাটায় চলে আসে। এই জায়গায় যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গামলান হল। জায়গা দেখেই বোঝা যায় এটা অনেক প্রাচীন, আর এখানেই পূর্বে নাচিয়েদের নাচ গান হতো। নূর পাশের জায়গাগুলো দেখে, তখন দেখা যায় এক কুড়ে ঘর থেকে বিমা এবং আয়ু বেরিয়ে আসে। নূর এটা দেখে তো একদমই হতবাক, সে বুঝতেও পারে বিমারা তাহলে কাজ না করে এখানে এসে এই সব করে। অন্যদিকে এই বিকালেই আবার বাজার করতে বেরিয়েছিল বিদ্যা এবং ওয়াহিউ। তারা গ্রাম থেকে দূরের একটা বাজারে এসেছে। তো বিদ্যাদেরকে নতুন দেখে বাজারের লোক জিজ্ঞেস করে তাদের বাসা কোথায়। বিদ্যারা বলে তারা এখানকার না, তারা ওই গ্রামে কাজে এসেছে। এটা শুনেই দোকানি আতঙ্কে পড়ে যান। তিনি বলেন ওই গ্রামে যেতে হলে তো জঙ্গল পার করে যেতে হবে, আর এখন তো বিকাল, মুহূর্তের মধ্যেই সন্ধ্যা হবে। আর এই সন্ধ্যা রাতে বিদ্যারা যেন জঙ্গল দিয়ে না যায়, এমনকি লোকটা তাদেরকে আজ রাত এই বাজারেই থাকতে বলে। ওয়াহিউ এগুলোকে তেমন একটা পাত্তা দেয় না, সে গ্রামে যাবেই। ফেরার পথে রাত হয়ে আসে। ওই দোকানদার কিন্তু বলে দিয়েছিলেন এই জঙ্গল পথে যাওয়ার সময় তারা যেন কোনোভাবেই কোথাও না থামে, যা কিছুই হয়ে যাক না কেন তারা যেন না থামে। তবে রাস্তায় বিদ্যাদের মোটর বাইকটা নষ্ট হয়ে যায়। বিদ্যা ভীষণ ভয় পেয়েছিল, সে এক মুহূর্ত এখানে দাঁড়াবে না, দ্রুত পায়ে এগোতে থাকে। ঠিক এ সময় এক বুড়ো লোককে জঙ্গলের এই জায়গায় বসে থাকতে দেখা যায়। সে এসে বলে, বাবারা তোমাদের তো মোটর বাইক নষ্ট হয়ে গেছে তাই না, আমাদের গ্রামের লোকরা এটা ঠিক করে দিতে পারবে। লোকটা তাদের বাইক ঠিক করতে চায়, বিদ্যা দিতে রাজি হচ্ছিল না। তবে পরে বেশ কিছু লোক এসে বাইকটা নিয়েই যায়। এরপরই বুড়ো বলেন এখানে নাকি কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তারা চাইলে গাড়ি ঠিক হওয়ার সময় পর্যন্ত তারা এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারে। বিদ্যারা পরে সেই অনুষ্ঠানে যায়। নাচ গান হচ্ছিল সেখানে, আর এটাই সেই গামলান অনুষ্ঠান, যেটার শব্দ এই গ্রামে আসার সময় বিদ্যা শুনেছিল। এ সময় এক অপরূপ মহিলাকে এখানে নেচে আসতে দেখা যায়। এই নারী নাকি এত সুন্দরী ছিল যে ওয়াহিউ তাকে দেখে কিছুক্ষণ থ হয়ে থাকে। এদিকে আবার এই মহিলাকে দেখেই বিদ্যার আতঙ্কিত অবস্থা, কারণ একেই সে আগে ওই গোসলখানায় দেখেছিল। মহিলারা নাচ গান করছে, নানা সুস্বাদু খাবারও সেখানে রাখা, কিন্তু বিদ্যা আর এখানে থাকতে চাচ্ছে না। অন্যদিকে মোটর বাইকও ঠিক হয়ে গিয়েছে। যাওয়ার সময় ওয়াহিউ কিছু খাবার প্যাক করে নেয়, এতই সুস্বাদু ছিল সেই খাবার। এরপর বিদ্যারা দ্রুত সেখান থেকে কেটে পড়ে। তবে যাওয়ার সময় দেখা যায় মেলার সব লোক এক দৃষ্টিতে বিদ্যাদের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্যটা দেখে বিদ্যা সহ্য করতে পারছিল না। এদিকে বাসায় বিমা ও আয়ুদেরকে দেখা যায়, তারা কাঁদছিল, তারা তাদের কাজে লজ্জিত। নূর তাদেরকে অনেক রাগারাগি করে। তাদেরকে বলা হয় তাপাকতিলাসের মতো একটা প্রাচীন জায়গায় এগুলো করে তারা সেটাকে পুরো অপবিত্র করে ফেলেছে, এর পরিণাম ভালো হবে না। কিছুক্ষণ পর সেখানে বিদ্যারাও চলে আসে। ওয়াহিউ তখন বাকিদেরও জঙ্গলের ওই অনুষ্ঠানের ঘটনাটা শোনায়। অনুষ্ঠানের খাবারগুলো খাওয়ার জন্য বের করা হয়, কিন্তু এখানে দেখা যায় খাবারগুলো আর খাবার নেই। এখানে রয়েছে বানরের কাটা মাথা, রক্তহার, এগুলো দেখে তো সবার আতঙ্ক তুঙ্গে। বাকিরা বলে প্রাভু তো বলেছিল এই জঙ্গল ঘেঁষে নাকি শুধু তাদেরই একটাই গ্রাম, তাহলে ওই লোকগুলো ছিল কোন গ্রামের? তারা কারা? তারা কি আসলেই মানুষ ছিল নাকি অন্য কিছু? এই দিন রাতেই আবার বিদ্যাকে দেখা যায় সে অস্বাভাবিক। সে অদ্ভুত অঙ্গভঙ্গিমা করে নূরের সাথে কথা বলে। সে নূরকে বলে নূর এখনো এখানে কোনো পাপ কাজ করেনি, তাই সে নূরকে ছেড়ে দিবে। তবে নূর যেন তার সাথীদেরকে আবার বাঁচানোর চেষ্টা না করে, না হলে কিন্তু নূরকেও ভুগতে হবে। এই কথাগুলোতে স্পষ্ট বোঝা যায় এগুলো বিদ্যা বলছে না, এগুলো তার উপর ভর করে বলছে অন্য কেউ। যাওয়ার আগে আবার এই অশরীরী শক্তিটা নূরকে সম্মানও জানায়। আসলে সে নূরকে সম্মান জানায়নি, নূরের পিছনে ওই বুড়ো মহিলাটা ছিল তাকে সম্মান জানিয়েছে। এই রাতেই আবার বিমা নূরের সাথে কথা বলতে এসেছিল। সেখানে প্রচুর কাঁদে এবং নূরের কাছে তার করা সবগুলো ভুলের কথা স্বীকার করে। বিমা বলে সেই গ্রামে আসার কয়েকদিন পরেই একটা স্বপ্ন দেখেছিল। সে দেখে স্বপ্নে সে গ্রামের জঙ্গলে গিয়েছে।
সেখানে এক ঝর্ণার কাছের জায়গায় রয়েছে এক সুন্দরী নাচিয়া নারী। তার পাশেই শুয়েছিল বিদ্যা। সে আবার একাধিক সাপে পেঁচানো। ওই মহিলা সেখানে বলে সে হচ্ছে এই জঙ্গলের রানী, আর বিদ্যা রয়েছে বিপদে। এখন বিমা যদি বিদ্যাকে বাঁচাতে চায় তাহলে বিমাকে এই মহিলার বলা কাজ করতে হবে। বিমা বিদ্যাকে বাঁচানোর জন্য তখন যে কোনো কাজ করতে রাজি হয়। ওই মহিলা বিমাকে বলে তাকে কাল তাপাক তিলাস নামক জায়গাটায় যেতে হবে। কাছেই রয়েছে একটা কুঁড়ে ঘর, সেখানে আছে সোনার এক হাতের বালা। এই হাতের বালাটা এনে বিদ্যাকে দিতে হবে। আবার প্রতি রাতে বিমাকে এই অপরূপ নারীর কাছেও আসতে হবে, কারণ বিমাকে তার পছন্দ হয়েছে। মহিলাটা এখানে আরও বলে বিমা যদি তার কথা অনুযায়ী চলে তাহলে বিমা যাই যাবে এ নারী তাকে তাই এনে দিতে পারবে। তো সবকিছু মিলে বিমা রাজি হয়েছিল। এই ব্যাপারগুলো জানতে পেরে নূরের তো আতঙ্কিত অবস্থা। সে বিমাকে বলে বিমা কি বুঝতে পেরেছে যে সে কার সাথে চুক্তি করে এসেছে? ওটা কিন্তু কোনো মানুষ না, ওগুলো শয়তানের বংশধর। এরকম কারোর সাথে চুক্তির পরিণাম ভয়াবহ। পরের দিন সকালবেলা বিদ্যা শুনতে পায় নূর তার ঘরে কেন জানি বারবার হেসেই চলেছে। বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য বিদ্যা সেখানে গেলেই নূর তাকে এভাবে চাপটে ধরে। এখানে নূর ওই বুড়ো মহিলাটার নিয়ন্ত্রণে ছিল। এই বুড়ো মহিলাটা তখন বিদ্যাকে কিছু তথ্য দেয়। সে বলে সে নূরকে কিছু হতে দিবে না, সে তাকে প্রোটেকশন দিচ্ছে। কিন্তু বাকিদের পরিণাম ভালো না। তাদের মধ্যে দুইজন বড় পাপ করেছে, ওদের মৃত্যু হতে পারে। তিনি বিদ্যাকে বলেন ওই দুজন অর্থাৎ বিমা এবং আয়ুকে দেখে শুনে রাখতে। তারা যদি আর সামান্যতম ভুল করে তাহলে পুরো গ্রামবাসী মিলেও তাদেরকে বাঁচাতে পারবে না। এগুলো কথার পর নূর অজ্ঞান হয়ে যায়। পরে জেগে ওঠার পর সে স্বাভাবিক হয়েছিল। এখানে আরেকটা ব্যাপার, নূর কিন্তু বেশ কয়েকদিন থেকেই তার বন্ধুবান্ধবদের জিনিসপত্রগুলো চেক করছে। ওই যে ওই নাচিয়া নারী একটা বালা দিতে বলেছিল বিদ্যার কাছে, এই বালাটা কিন্তু বিমা আয়ুকে দেয় বিদ্যাকে দেওয়ার জন্য, কিন্তু আয়ু নাকি এটা হারিয়ে ফেলেছিল। তো এই বালাটা আসলে গেল কোথায় এটাই নূর কয়েকদিন থেকে খুঁজছে। একটা সময় এই বালাটা বিদ্যার ব্যাগেই পাওয়া যায়, কিন্তু আয়ু তো বলেছিল এটা সে বিদ্যাকে দিতে পারেনি, হারিয়ে ফেলেছে। তাহলে এটা বিদ্যার কাছে আসলো কিভাবে? বিষয়টা জানার জন্য নূর আয়ুর কাছে যায়। নূর আয়ুকে জিজ্ঞেস করে ওই সোনার বালা তো বিদ্যার ব্যাগেই আছে, তবে তাহলে সে ওই দিন বিদ্যাকে কেন মিথ্যা বলে যে সে বালাটা হারিয়ে ফেলেছে, বিদ্যাকে দেয়নি? তখন আয়ু এখানে একটা গোপন কথা জানায়। সে নাকি ওই দামি সোনার বালাটা দেখে লোভে পড়েছিল, তো সে সেটা লুকিয়ে নিজের কাছেই রেখে দেয়। কিন্তু একদিন সে দেখে ওই নাচিয়া নারী তার কাছেও এসেছে। এ মহিলাটা জানতো যে বালাটা আয়ুর কাছে। তখন ওই মহিলা আয়ুর সাথেও একটা চুক্তি করে। ওই রূপবতী নাচিয়া নারী জানায় এই বালাটা যদি আয়ু বিদ্যাকেই দিয়ে দেয় তাহলে সে এর বিনিময়ে আয়ুকে বিমার ঘনিষ্ঠতা দিতে পারবে। মহিলাটা আয়ুকে একটা চাদর দেয় আর বলে এই চাদর পরে আয়ু বিমার সামনে গেলে বিমা তার প্রতি আসক্ত হয়ে পড়বে, তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। তো আয়ু এখানে বিমাকে পাওয়ার লোভে ওই নাচিয়া নারীর কথায় রাজি হয়। তাহলে মোট কথা হচ্ছে আয়ু এবং বিমা ওই নাচিয়া নারীর কথা শুনে এক একভাবে ধোকায় পড়ে গিয়েছে। তারা লোভে পড়ে ওই নারীর সাথে চুক্তি করেছে, পাপ করেছে। রাতে নূর তাদের সবাইকে নিয়ে আলোচনায় বসে। নূর বলে পরিস্থিতি চরম পর্যায়ে চলে গেছে, তারা আর এখানে থাকছে না, কাল ভোরেই তারা চলে যাবে, এতে তারা কোনো মার্ক পাক বা না পাক। ওই দিন রাতেরই ঘটনা। বিদ্যার ঘুম ভেঙে গিয়েছিল। সে দেখে বিমা চুপি চুপি পায়ে কোথায় জানি এগিয়ে চলেছে। বিদ্যা তার পিছু নাই এবং পিছু করতে করতে চলে আসে ওই তাপাক তিলাস নামক জায়গাটায়। কাছের ঘরটায় দেখা যায় ওই নাচিয়া নারীর সাথে এখানে রয়েছে বিমা, একদম ঘনিষ্ঠ অবস্থায়। বিমা ওই মহিলার নিয়ন্ত্রণে ছিল। এ সময় আবার কিছু লোক বিদ্যার কাছে আসে, তারা বিদ্যাকে ধরে নিয়ে গিয়ে ওই গামলান হলে দাঁড় করায়। এখানেই এরপর নাচিয়া রূপবতীর দেখা মেলে। সে এসে বিদ্যাকে বলে তার সাথীদের মধ্যে কেউ কেউ এই গ্রামের ঐতিহ্য সংস্কৃতি এগুলোর অবমাননা করেছে, কেউ কেউ লোভে পড়ে পাপ করেছে, তাই তারা তাদের এখন ফলভোগ করবে। তবে সে বিদ্যার কোনো ক্ষতি করবে না, কারণ বিমার করা চুক্তি অনুযায়ী বিদ্যাই নাচিয়া রূপবতীর কাছে নিরাপদ। কিন্তু রূপবতী বিদ্যাকেও লোভ দেখাচ্ছিল, বলছিল তাদের সাথে থেকে যেতে, তার নাচের দলের সঙ্গী হতে। বিনিময়ে সে যা চাবে তাই পাবে। বিদ্যা রাজি হয় না, সে শুধু ভয়ে আছে। এদিকে এই স্বপ্নই দেখে নূরের ঘুম ভেঙে যায়। সে পাশে দেখে বিদ্যা তার কাছে নেই, মানে স্বপ্ন তাহলে সত্যি। অন্যদিকে আবার আয়ুকে দেখা যায় সে একদম অস্বাভাবিক হয়ে গিয়েছে। নূর ব্যাপক চিৎকার শুরু করে দেয়, তার বন্ধুরা চলে এসেছিল। অন্যদিকে আবার আয়ুকেই দেখা যায় সে নাচিয়া মহিলার কাছে। এর মানে হলো আয়ুর শরীর তো আছে, কিন্তু তার আত্মাটা এখন এই মহিলার কাছে। আয়ুকে দেখে বোঝা যায় সে এখন এই নাচিয়া দলের সদস্যতে পরিণত হয়েছে। আয়ু সহ এখানকার সবাই অদ্ভুত অঙ্গভঙ্গিমায় নাচা শুরু করে দেয়। বিদ্যাকে এখানকার সবাই ঘিরে রেখেছে, একদমই আতঙ্কিত অবস্থা। এগুলো আসলে মানুষ না, পুরো গ্রামবাসী এই ঘটনায় জাগ্রত হয়। আয়ুর একদম অস্বাভাবিক অবস্থা নূর প্রাভুকে সবকিছু খুলে বলে। বিশেষ করে বলা হয় আয়ু ও বিমা একসাথে কি কি করেছে। এটা শুনেই প্রভু কান্নায় ফেটে পড়েন, কারণ বিমা এবং আয়ুকে বাঁচানোর আর কোনো উপায় নেই। এদিকে পুরো গ্রামবাসী ছুটে চলেছে গ্রামের গহীন জঙ্গলে, অন্তত বিদ্যাকে তো বাঁচাতে হবে। গ্রামবাসীরা তাদের সবার নাম ধরে ডাকাডাকি করছিল। একটা সময় তারা বিমাকে জঙ্গলের এক জায়গায় খুঁজে পায়, তারও ঠিক আয়ুর মতো একদম অস্বাভাবিক অবস্থা। পুরো গ্রামে হৈহুল্লোড় পড়ে যায়, সবাই চিৎকার করছিল। এ সময় ডেকে আনা হয় মাকবাকে। তিনি এসে এসব শুনে বলেন বিমা ও আয়ুকে বাঁচানোর আর কোনো উপায় নেই, তারা বাদারা ওহির জালে ফেসে গেছে।
ওই রূপবতী নাচিয়ে নারীর নাম বাদারা উহি। ওটা মানুষ না, শুধু ওটা কেন, ওই তাপাক তিলাসে কেউই মানুষ না। এই গ্রামবাসীদের মধ্যে যারা মুসলিম ছিলেন তারা বিশ্বাস করেন ওগুলো হচ্ছে সব পুরনো জিন জাতি। যারা খ্রিস্টান ধর্মের ছিলেন তারা বিশ্বাস করেন ওগুলো হচ্ছে নাচিয়ে সম্প্রদায়ের প্রেতাত্মা। বাকি যারা হিন্দু ও বৌদ্ধ ধর্মের ছিলেন তারা বিশ্বাস করতেন ওই রূপবতী নারী হচ্ছে জঙ্গলের দেবী, আর ওই মানুষগুলো তার অনুসারী। তো এক একজনের কাছে এক এক মতামত, তবে সব মিলিয়ে বলা যায় ওগুলো হচ্ছে সব অপশক্তি। তাদের সাথে চুক্তি করার পরিণাম ভয়াবহ। তাই আয়ুধদেরকে সম্ভবত বাঁচানো যাবে না, তবে বিদ্যাকে বাঁচানো সম্ভব, সে যেহেতু কোনো চুক্তি করেনি। এরপর মাগবা পাশের রুমে যান। ওই রুম থেকে একটা কালো প্রাণীর মতো ছায়া বেরিয়ে আসে। এরপর এই ছায়াটা জঙ্গলের ভিতরে চলে যায়, একদম তাপাক তিলাসে গামলান হলের সামনে চলে আসে। প্রাণীটাকে দেখে ওই অপশক্তিগুলো শান্ত হয়। এরপর এই প্রাণীটাকে অনুসরণ করেই বিদ্যা গ্রামে ফিরে যায়। তবে যাওয়ার আগে সে একবার আয়ুকে দেখেছিল। আয়ু কাঁদছে, সেও ফিরে যেতে চায় কিন্তু পারে না, তাকে ওই নাচিয়ে নারী নিয়ে রেখেছে। এরপর বিদ্যা গ্রামে ফিরে আসে, সে বেঁচে যায়। সকাল হয়ে গিয়েছিল। বিমা এবং আয়ু আর সুস্থ হয় না, এভাবেই থাকে। বন্ধুরা সবাই কাঁদছিল, অনেক বড় ভুল হয়ে গেল। এরপর বিমা ও আয়ুকে শহরের বড় হাসপাতালে নিয়ে আসা হয়। বিমা মাত্র 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পেরেছিল, আর আয়ু বেঁচে থাকে 3 মাস। এ সময়টায় ডাক্তাররা অনেক পর্যবেক্ষণ করে, নানা চেষ্টাও করে, কিন্তু বিমা বা আয়ু কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। অবশেষে ওই গ্রাম থেকে বন্ধুদের মধ্যে 4 জন বেঁচে ফিরতে পারে, তারা কোনো ধোকায় পড়েনি। প্রভু জানায় এই গ্রামের অতীতটা ভালো ছিল না। মানুষের পাশাপাশি এই জিনিসগুলোরও বসবাস ছিল এখানে। এগুলোর হাত থেকে গ্রামকে সুরক্ষিত রাখার জন্যই গ্রামের পূর্বপুরুষরা তাদের অনেক অনেক সন্তানদের বলি দিয়েছে। পরে গ্রামের পরিবেশ শান্ত হয়। এগুলো খুবই কষ্টের বিষয়, তাই ওই কবরগুলো কালো কাপড়ে ঢাকা। এই পুরো ঘটনাটাই নুরু একটা ব্যাপার ভালোমতো বুঝতে পারে, তা হলো কারো ঐতিহ্য সংস্কৃতি এগুলো নিয়ে কখনো অবমাননা করতে নেই। আর লোভে পড়ে কোনো কিছু চুক্তি করা তো চরম অপরাধ। এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। তাদের উচিত ছিল প্রভুদের বলা কথাগুলো শোনা, গ্রামে নিয়ন্ত্রিত হয়ে চলাফেরা করা, কিন্তু এগুলোর কিছুই তারা করেনি। 2 জন তো সীমাই লঙ্ঘন করে ফেলে।